আসসালামু আলাইকুম। সাজিদ একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একটি খুব আকর্ষণীয় টপিক হচ্ছে ত্রিকোণমিতি, যেটা অনেক আকর্ষণীয়, ইন্টারেস্টিং, কিন্তু আমরা অনেকে মনে করি এই জিনিসটা অনেক কঠিন। আজকে আমরা খুব সহজেই, খুব সুন্দর করে সেই ত্রিকোণমিতির বেসিক গুলো নিয়ে পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যেই টপিক গুলো মূলত কভার করার চেষ্টা করব সেগুলো আমি একটা নোট করে রেখেছি। সেগুলো হচ্ছে আজকে আমরা যা যা নিয়ে মূলত জানবো সেটা হইতেছে ত্রিকোণমিতি জিনিসটা কি, তারপরে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতি কিভাবে যাবতীয় ত্রিকোণমিতির কাজ সমাধান করা হয় সেই জিনিসটা আমরা জানবো। তারপরে জানবো হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত সমূহ, কি কি অনুপাত আছে ত্রিকোণমিতিতে, তাদের মান, তারপরে অভেদ, কিছু সূত্র আছে ত্রিকোণমিতিতে, সেই ত্রিকোণমিতিক সূত্রগুলোকে অভেদ বলা হয়। সেই অভেদ গুলা কি কি সেই জিনিসটা নিয়ে আমরা জানবো। তারপরে হচ্ছে বললাম ত্রিকোণমিতির মান বের করা বিভিন্ন কোণে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই জিনিসটাগুলো নিয়ে হচ্ছে মূলত আজকের আমাদের আলোচনা। তাহলে শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা আসে, ত্রিকোণমিতি জিনিসটা কি। আমরা যদি একটু পেছনে যাই তাহলে আমরা সামষ্টিকভাবে কি বলতে পারি, ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে কি তিন ধারের পরিমাপ, তিন কোণের পরিমাপ, তিন বাহুর পরিমাপ, তিন কোণের পরিমাপ। মূলত বোঝায় হচ্ছে তিন কোণের পরিমাপ বা তিন ধারের পরিমাপ, যেটা যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এরপরে আসা যাক মূল টপিকে, আমাদের মূল টপিকে। আচ্ছা, আমি বলছি কি সমকোণী ত্রিভুজের এরপরের টপিকস কি, এটা যদি চলে যায় এরপর টপিকস হইতেছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতির যথাযথ কার্য সম্পাদন। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কেন কথা বলতেছি, ত্রিকোণমিতির জিনিসটা হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে গঠিত হয়। আর সমকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সেটাই হচ্ছে সমকোণ। আচ্ছা, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে ঠিক এইভাবে অঙ্কন করতে পারি। এটা একটা ওএস রেখা, একটা রেখা অঙ্কন করলাম, ওএস রেখা, তার মধ্যে একটা হচ্ছে কি সমকোণী। তাহলে আমরা যদি এভাবে অঙ্কন করি যে সমকোণের বললাম একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে ধরি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেটা আমরা একটু ওইভাবে অঙ্কন করি। এইভাবে যদি অঙ্কন করি তাহলে এটা একটা সমকোণী যার একটা কোণ সমকোণ। সেই কোণটা কি, এই যে এটা, যার মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যদি বলতে পারি এইটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি এই যে মান দুইটা আছে, বাকি যে কোণ দুইটা আছে, এই দুইটার মান 90 ডিগ্রি। কারণ আমরা জানি একটা ত্রিভুজের মান তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে যদি এটার মধ্যে 90 ডিগ্রি চলে যায় তাহলে আর বাকি 90 ডিগ্রি হচ্ছে এটা, এই দুইটা এবং এইটা এবং এটা, অর্থাৎ এইটা এবং এটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি থিটা হয়, এটাও যদি থিটা হয়, দুটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি টোটাল। আমরা যদি একটু বর্ণনা করি যে কোণগুলোর যদি একটা নাম দেই, এটা এ বি সি কোণ, তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করলাম। এখন বাকি কাজ হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা হচ্ছে তার আরেকটা কোণ, এটাও আরেকটা কোণ। আচ্ছা, এখন আমরা হিসাব করব সমকোণী ত্রিভুজের বাকি। এখন আমরা হিসাব করব সমকোণী ত্রিভুজে তিনটা বাহু দেখা আছে, তিনটা বাহুর মধ্যে কোনটা কি কি। যেমন এটাকে বলা হয় সমকোণের যে বিপরীত বাহু যেটা থাকে, এটাকে বলা হয় অতিভুজ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অতিভুজ, যেটাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস। এটাকে বলা হয় হাইপোটেনাস। এটা হচ্ছে হাইপোটেনাস, সমকোণের বিপরীত বাহু যেটা, এই যে একটা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, অতিভুজ গেল। এখন লম্ব কোণটা হবে এবং ভূমি কোণটা হবে। সবসময় যে এটা লম্ব এটা ভূমি এরকম না, সবসময় এরকম হবে না। আমরা যেই কোণটাকে সূক্ষ্মকোণ আর কি, সমকোণের
সমকোণের বাইরে যে কোণগুলো থাকে এগুলো তো সূক্ষ্মকোণ। আবার সূক্ষ্মকোণ কোনগুলা? সূক্ষ্মকোণ হইতেছে 90 ডিগ্রির চাইতে ছোট, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোণগুলা সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে যে কোনো একটা সূক্ষ্মকোণ যদি ধরি, তার বিপরীত যে বাহুটা থাকে ওটাই হচ্ছে লম্ব। যেমন আমি যদি এই যে সি কোণটা ধরি, এটা ধরলাম হচ্ছে থিটা, এটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এবি। এক্ষেত্রে এবি হইতেছে তার লম্ব। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় এই যে সমকোণ, সূক্ষ্মকোণ যেটা ধরলাম তার সেই সূক্ষ্মকোণের সাথে যে কোণটা আছে সেটাকে বলা হয়, সেই কোণটাকে বলা হয় সন্নিহিত বাহু। সেই বাহুকে বলা হয় সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট। এটাকে কি বলা হয়? অ্যাডজাসেন্ট, বা হচ্ছে এটাকে সন্নিহিত বাহু বেস বলা হয় যাকে। আর এটাকে আমরা বলি হচ্ছে ভূমি। অর্থাৎ সন্নিহিত বাহু অর্থাৎ আমি যে কোণটাকে সূক্ষ্মকোণ ধরবো সেই কোণের সন্নিহিত বাহুকেই বলা হয় ভূমি। আর সেই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। এখন যদি আমি একে সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে লম্ব হবে, অর্থাৎ এ কোণের ক্ষেত্রে লম্ব হবে এ বাহুটা, এক্ষেত্রে এক কোণের ক্ষেত্রে লম্ব হবে হচ্ছে এই যে বিসি বাহুটা, বিসি বাহুর পরিমাণটা হবে লম্ব। যদি এক কোণটা আমি সূক্ষ্মকোণ হিসেবে ধরি, অর্থাৎ সন্নিহিত বাহু হিসেবে ধরি, এটাকে বলা হয় লম্ব। এটার ইংরেজি শব্দ হচ্ছে অপোজিট সাইড বলা হয়। মানে যে কোণটাকে ধরবো সেটা হচ্ছে অপোজিট সাইড, মানে লম্ব যেটা, অপোজিট সাইড। আচ্ছা, তাহলে এই তো গেল। আচ্ছা, এখন আমরা হিসাব করব সমকোণী ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, সন্নিহিত বাহু অর্থাৎ ভূমির সমন্বয়ে যে অনুপাতগুলো গঠিত হয়, সেই অনুপাতগুলো কি কি, কোত্থেকে কি আসে, সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা কি জানি ত্রিকোণমিতির মূলত 6টা অনুপাত আছে, মূলত 3টা তাদের বাচ্চা কাচ্চা সহ মূলত হচ্ছে 6টা। সেই 6টা কি কি সেগুলো একটু আমরা ডিটেলস জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটা জানি হচ্ছে কি সাইন, এটাকে মূলত আমরা এভাবে না লিখলেও মূলত এটা হচ্ছে SINE দিয়ে। তারপর একটা হচ্ছে কি কোসাইন। সাইনের হিসাব যখনই আসে তখন আমাদের একটা জিনিস কল্পনায় আসে, যে ছোটবেলায় পড়ে আসা যে এটা হচ্ছে কি কিছু ছন্দ। সেই ছন্দগুলো কি কি? সাইনের ক্ষেত্রে আমরা জানি কি সাগরে লবণ অতি অনেক, সেটা আমরা জানি অবশ্য। সেই জিনিসগুলোকে ছন্দ আকারে আমরা জানি কি সাগরে লবণ অতি, অর্থাৎ সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, অথবা আমার নিজস্ব একটা ছড়া আছে, সেটা হচ্ছে আমার নিজস্ব একটা ছন্দ আছে, সেটা হচ্ছে লতি বুতি লঘু, মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, বুতি যেটাকে বলা হয় ভূমি বাই অতিভুজ। তারপরে ট্যান থিটা মানে হচ্ছে কি লঘু, লম্ব বাই ভূমি, লতি বুতি লঘু, এটা লম্ব বাই ভূমি। কট হচ্ছে কি ট্যানের বিপরীত, তার মানে কট কি হবে তাহলে ভূমি বাই লম্ব। আর সেক কি হবে? সেক হচ্ছে কি এই যে কসের বিপরীত, তাহলে সেক কি হবে? কস ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হবে অতিভুজ বাই ভূমি। আর কোসেক হচ্ছে কি সাইনের বিপরীত, তাহলে কি হবে সেটা? সাইন ছিল লম্ব বাই অতিভুজ, আর কোসেক যদি বিপরীত হয় তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব।
আচ্ছা, এই হইল মূলত এই অনুপাতসমূহ, মানে সাইন থিটা সমান আমরা বলি না লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান। আর এই ক্ষেত্রে একটা কোণ আসবে। সাইন তো মানে আলাদা হয় না, অবশ্যই কোণ থাকতে হবে। যখন কোণ থাকবে তখনই মূলত এই জিনিসগুলো আসে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। এই জিনিসগুলো যখন একটা কোণসহ আসে তখনই মূলত হচ্ছে এই জিনিসগুলো আসে। আচ্ছা এটা তো গেল। এখন আমরা অনুপাতগুলা কি সেটা একটু দেখব। এখন অনুপাতের মানটা বের করব। এরপরের কাজ হচ্ছে অভেদগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, কি অভেদ আছে, অর্থাৎ কি সূত্র আছে সেই জিনিসগুলা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় করতেছি। আচ্ছা, এখন আমরা দেখব সূত্রসমূহ, অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলোকে অভেদ বলা হয়। যে কয়েকটা সূত্র আছে সেই জিনিসগুলো আমরা দেখব এখন। আচ্ছা, আমরা সবাই জানি ভাই। এখন আমরা দেখব ত্রিকোণমিতির অভেদসমূহ, অর্থাৎ ত্রিকোণমিতিতে যে কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি পিথাগোরাসের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা যদি আমরা বিস্তারিতভাবে একটু জানতে চাই, সেটা হচ্ছে কি, এখানে আমি লিখে রাখছি। সেটা হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। অর্থাৎ এখানে মূলত বিষয়টা বলতেছে যে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ সমকোণ, এই যে 90 ডিগ্রি, সেটা আমরা কীভাবে বুঝছি? 90 ডিগ্রি দেখে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা, এর উপর বর্গক্ষেত্র করে, অর্থাৎ স্কয়ার করে যে মানটা পাবো, এটা সমান বাকি যে দুই বাহু আছে লম্ব এবং ভূমি, এদের উপর স্কয়ার করলে যে যোগফলটা আসবে সেই যোগফল এবং এর স্কয়ার সমান। অর্থাৎ আমরা লিখতে পারি, আমরা জানি, যদি আমরা একটু সহজেই লিখতে চাই, এইখানে লিখতেছি আমি, জিনিসটা হচ্ছে কি, তাহলে লম্ব মানে এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লম্ব স্কয়ার, যেটা লম্ব সেটা এই যে লম্ব, এর উপর স্কয়ার প্লাস তারপর ভূমি, এর উপর স্কয়ার সমান অতিভুজ যেটা আছে এটার উপর স্কয়ার। এটা হইতেছে কিসের সূত্র? এটা হইতেছে পিথাগোরাসের সূত্র। আমরা কিন্তু অভেদ সূত্রগুলো প্রমাণ করতেছি বা দেখতেছি। আচ্ছা, এখন আমরা কি করব? এখন উভয় পাশে অতিভুজ দিয়ে ভাগ করব। মানে এখানেও অতিভুজ আছে, এখানেও অতিভুজ আছে, সব জায়গায় অতিভুজ দিয়ে আমরা কি করব? ভাগ করব। লম্ব বাই অতি, এই যে ইয়াটা স্কয়ারটা এটার পুরোটার উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভূমি, এটার সাথেও সেমভাবে অতিভুজ দিয়ে ভাগ করব। আচ্ছা, দেখো তো, এখনও যদি আমি অনুরূপভাবে উভয় পাশে যেহেতু ভাগ করতেছি, তাহলে এই পাশেও করতে হবে। এখন যদি আমি এই অতিভুজের সাথে আরেকটা অতিভুজ ভাগ করি, তাহলে এটা কাটা, তাহলে এটা থাকবে কি? 1 থাকবে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি 1। আচ্ছা, দেখো তো, এখন লম্ব, যেটা হবে লম্ব। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি, এই যে লম্ব বাই অতি, এটার মানে হচ্ছে কি? সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে কি? সাইন থিটা, এরপর একটা স্কয়ার, তারপরে ভূমি বাই অতিভুজ। আমরা কি জানতে পারছি? ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি? কস থিটা। তাহলে এটা হচ্ছে কি? কস এর থিটা, এর উপর একটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা একটা পেলাম। এই যে আমরা অতি সহজে কিন্তু এই জিনিসটা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা,
এটা যদি 1 নাম্বার ইকুয়েশন দিই আমরা, তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা একটা অবেদ পেয়ে গেলাম অলরেডি, ঠিক আছে। এরপরে আচ্ছা, এখন এরপরে আরেকটা অবেদ বের করব কি, এটাকে এক পাশে রাখবো, ওই ভূমিটাকে অতিভুজের ওইদিকে নিয়ে যাব। আচ্ছা দেখি তাহলে কী করতে পারি আমরা। চাইলে লম্বকে আমি বললাম এক পাশে রাখবো, লম্ব এর উপর স্কয়ার, এটা এক পাশে রাখলাম। তারপরে ভূমিকে ওই পাশে নিয়ে যাব, একবার এটাকে নিয়ে যাব, আরেকবার এটাকে নিয়ে যাব, এটা রেখে। তাহলে লম্ব স্কয়ার এটা রাখলাম, এটাকে নিয়ে গেলে এটা তো এখানে তো আর কিছু থাকবে না। তারপরে ওইদিকে ছিল অতিভুজ এর উপর স্কয়ার, তারপর এটা ভূমি স্কয়ার, এটা এদিকে গেলে হয়ে যাবে ভূমি স্কয়ার, এখানে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস, অবশ্যই হোল স্কয়ার, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো তো, এর আগে যখন এখানে ছিলাম আমরা তখন কী ছিল, এই পাশে জাস্ট একটা রেশিও ছিল, সেটা হচ্ছে কি অতিভুজ, মানে একটা বাহু ছিল, সেটা হচ্ছে অতিভুজ। অনুরূপভাবে এইখানে এই লাইনে দেখো একটা বাহু চলে আসছে এক পাশে, তাহলে এখন আমরা হুবহু অনুরূপভাবে এই যে লম্ব দিয়ে কি করব, ভাগ করব, মানে এই পাশে যে আলাদা যে জিনিসটা থাকবে ওটা দিয়ে ভাগ করব, যেখানে অতিভুজ ছিল অতিভুজ দিয়ে ভাগ করছি। অনুরূপভাবে এখানে লম্ব আছে, লম্ব দিয়ে ভাগ করব। আচ্ছা তাহলে আমরা লম্ব দিয়ে ভাগ করি, হোল স্কয়ার মানে পুরোটার উপর স্কয়ার। তারপরে অতিভুজ, এটাকেও কি করব, সেমভাবে অতিভুজ ছিল, এটাকে লম্ব দিয়ে ভাগ করব, পুরোটার উপর স্কয়ার, মাইনাস ভূমি আগে যেটা ছিল এটাকে আবার লম্ব দিয়ে ভাগ করতেছি কিন্তু এগুলা। আচ্ছা তাহলে এখন কি দাঁড়ালো, সবশেষে এটা কাটাকাটি হয়ে গেলে এটা এই জায়গায় আসবে 1। আচ্ছা দেখো তো এখানে অতিভুজ বাই লম্ব সমান সমান কোথাও আছে কিনা, এই যে আছে। তাহলে অতিভুজ বাই লম্ব আছে হচ্ছে কি কোসেক থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক থিটা এর উপর একটা স্কয়ার মাইনাস এই যে এই মাইনাসটা, ভূমি বাই লম্ব কোথাও আছে কিনা দেখে তো, এই যে আছে। তাহলে এটা হচ্ছে কি কট থিটা, ভূমি বাই লম্ব সমান কট থিটা এর উপর স্কয়ার। তাহলে এখন আরও একটা পাইছি, এটা একটা, তাহলে দুইটা পাইছি, আরেকটা পাবো, সেটা হচ্ছে ভূমিকে আর এই পাশে রেখে, সেটা আমি আরেকটা পেজে করতেছি। আচ্ছা তাহলে এখন কি করব, এই জিনিসটা একটু আমি এখানে এইভাবে রাখতেছি। এটা কি ছিল, লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে কি পিথাগোরাসের সূত্র। আচ্ছা এরপরে কি বলছিলাম, এরপরে হচ্ছে মানে আমরা প্রথমে এটা লম্বকে এই পাশে রাখছিলাম, এরপরে এখন কি করব, এখন করব হচ্ছে ভূমিকে এই পাশে রাখবো। তাহলে ভূমিকে যদি এই পাশে রাখি, শুধু কি ভূমি নাকি হোল স্কয়ার আছে, অবশ্যই হোল স্কয়ার আছে। তারপরে ওই পাশে পাঠাই দিব। তাহলে এটা আগে ছিল অতিভুজ এর উপর হোল স্কয়ার, এখন লম্ব গিয়ে মাইনাস আকারে হোল স্কয়ার হচ্ছে, অর্থাৎ লম্ব যুক্ত হচ্ছে তার সাথে। আচ্ছা অনুরূপভাবে দেখো তো, আগে করছিলাম যে এই পাশে যে আলাদা ছিল তাকে ওই মান দিয়ে ভাগ করছিলাম, ঠিক অনুরূপভাবে ভূমিকে আবার ভূমি দিয়ে ভাগ করব, মানে আলাদা যেটা আছে তারে আবার আলাদা করে দিব ভাগ করে। তারপর অতিভুজ বাই ভূমি এর উপরে হোল স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি এর উপরে হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো তো সেমভাবে এটা কাটা করলে এক থাকে কিনা, একের উপর স্কয়ার মানে এক, এটা না বললেও হয়। তারপর দেখো অতিভুজ বাই ভূমি কোথাও আছে কিনা দেখো, আমরা যদি একটু চোখটা দর্শন করে দেখি, তাহলে দেখো সেক থিটা, এই যে সেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি সমান কি সেক থিটা এরপরে স্কয়ার মাইনাস এই যে এই মাইনাসটা, লম্ব বাই ভূমি কোথাও আছে কিনা, অবশ্যই আছে, লম্ব বাই ভূমি এই যে টেন থিটা এরপরে স্কয়ার। তাহলে দেখো এটাও একটা পেলাম, ঠিক আছে। ওকে তাহলে আমরা মূলত তিনটা সূত্র পাইছি, একটা হচ্ছে এটা
আরেকটা হচ্ছে এই যে এটা, আরেকটা হচ্ছে এটা। এখন আমরা যদি একটু ফরমেশন করে সূত্রগুলোরে একটা কি পাইছি, এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটা থেকে আমি চাইলে আরও দুইটা সূত্র বের করতে পারি। আচ্ছা, সেগুলোও লিখে দিচ্ছি। তাহলে শুধু যদি sin স্কয়ার থিটা লিখি 1 মাইনাস এটা দিকে চলে যাবে cos স্কয়ার থিটা, অথবা যদি শুধু cos স্কয়ার থিটা লিখি কি থাকে 1 মাইনাস এই sin স্কয়ার থিটাতে এইখানে চলে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর। 2 নম্বরটা কি আমরা এখন একটু লিখি। 2 নম্বরটা হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই যে আমরা যেটা পেয়েছিলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, এটা আমি একটু এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকেও চাইলে আমি তাহলে দুইটা বের করতে পারি। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান কি হবে, যে 1 এইটা এদিকে গেলে প্লাস কট স্কয়ার থিটা, তারপর কট স্কয়ার থিটা হলে অর্থাৎ এটাকে যদি এই পাশে নিয়ে যাই কি হবে কট স্কয়ার থিটা সমান সমান কি হবে কোসেক স্কয়ার থিটা, আর এটা প্লাসটা এদিকে আসলে হবে মাইনাস। তাহলে এটা তো গেল 2 নম্বরটা। আর 3 নম্বরটা কি, 3 নম্বরটা হয়েছে এই যে এটা সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে। আচ্ছা, এখান থেকেও আমি চাইলে আরও দুইটা বের করতে পারি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সেক স্কয়ার থিটা সমান কি হবে তাহলে 1 এদিকে, অর্থাৎ আমি শুধু এটা রাখতে চাই। তাহলে এখানে আর কি আছে মাইনাস tan স্কয়ার থিটা, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এই মাইনাসটা হবে প্লাস, tan তো আছেই। তারপর শুধু যদি tan স্কয়ার থিটা রাখতে চাই, এই যে tan স্কয়ার থিটা, তাহলে কি হবে tan স্কয়ার থিটা রাখতে চাইলে অর্থাৎ তাহলে এখানে একটা মাইনাস আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, এই পাশে নিয়ে গেলে আর 1কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে। এই 1-এর আগে যেটা প্লাস আছে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কী লেখা যায় সেক স্কয়ার থিটা মাইনাস 1 এটা। তাহলে আমরা সর্বসাকুল্যে সূত্রগুলো পেয়ে গেছি এখন। অর্থাৎ অভেদের যে 3টা সূত্র আছে মূলত একটা, এই যে 1টা 2টা 3টা, 3টার ভিতরে আরও দুইটা করে টোটাল 6টা, অর্থাৎ একটায় 3টা, একটার সাথে 3টা, তাহলে 3 তারিখে 9টা, টোটাল এই 9টা সূত্র। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অভেদ যেটাকে বলা হয়। তাহলে আমি আরেকটা পেজে সবগুলো সূত্র একসাথে লিখে তারপর আবার দিচ্ছি। আমি সবগুলো সূত্রকে একসাথে ফরমেশন করে দিচ্ছি। তাহলে 3টা, এই যে এই 3টা, তাদের ভিতরে আবার যে সূত্রগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি আমি। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। 6 নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কয়ার থিটা সমান কট স্কয়ার থিটা। এরপরে হচ্ছে কি কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, 8 নম্বর যেটা সূত্র সেটা কি, সেটা হচ্ছে কি শুধু সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। 9 নম্বর যেটা সূত্র tan স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। এই যে এই 9টা সূত্র, এগুলোই হচ্ছে মূলত ত্রিকোণমিতির অভেদাবলী যেগুলোকে বলা হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।